দিয়েছেন, যিনি আমাদের এই সংগ্রামী নেত্রী, জননন্দিত নেত্রী বেগম সারোয়ার। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেরানীগঞ্জ দক্ষিণ জেলার আয়োজিত এই বিশাল সমাবেশ সভাপতি আমার শ্রেষ্ঠবদ্ধ ছোট বোন, আন্দোলন সংগ্রামের নেত্রী, যিনি শেখ হাসিনার আমলে যাকে বহুবার কারাবরণ করতে হয়েছে, যে তৃণমূল থেকে তার নেতৃত্ব প্রতিষ্ঠিত করেছে, নিপুণ রায় এখানে আজকে প্রধান অতিথি। আন্দোলন সংগ্রামের একজন মুক্ত প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি সবসময় একজন কর্মী বান্ধব নেতা, বিএনপি দুঃসময়, জিয়া পরিবারের দুঃসময় যিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন, আপনাদের সকলের নেতা, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায়। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম জয়েন্ট সেক্রেটারি, সাবেক সফল ছাত্র নেতা, বাংলাদেশের একজন জনপ্রিয় নেতা এবং বক্তা জনাব হাবিবুন নবী সোহেল। উপস্থিত আরেকজন কারা নির্যাতিত নেতা, আরেকজন কর্মী বান্ধব নেতা, যিনি সবসময় আন্দোলন সংগ্রামে জনগণের পাশে থেকেছেন, কর্মীদের পাশে থেকেছেন, জনাব আজিজুল বারী হেলাল। কেরানীগঞ্জে মঞ্চে বসা কেরানীগঞ্জের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, দক্ষিণ জেলার আমার সামনে উপবিষ্ট সকল পর্যায়ের নেতৃবৃন্দ, মিডিয়ার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এখানে নিপুণকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আজকে ইনভাইট করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সামনে দিয়ে হাতি হেঁটে যাচ্ছে। তো আমি প্রথমে বলতে চাই, এই দক্ষিণ জেলায় যারা সামনে আমার বসে আছেন এবং মঞ্চে বসে আছেন, আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে শহীদ জিয়ার সাচ্চা সৈনিক, ধানের শীষের সাচ্চা সৈনিক, জনাব তারেক রহমানের সাচ্চা সৈনিক এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাচ্চা সৈনিক হিসেবে আপনারা এখানে আজকে উপস্থিত হয়েছেন। সেই কারণে যারা বাংলাদেশের বিপদের সময় জনগণের পাশে ছিল, যারা গণতন্ত্র যখন বিপদগামী হয়েছে জনগণের পাশে ছিল, যারা বাংলাদেশের বিপদে, বিএনপির বিপদের সময় যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূলের নেতা কর্মীর পাশে ছিল, আমি মনে করি তারাই আজকে এখানে উপস্থিত হয়েছে। এবং আপনাদের নেতা, আমাদের নেতা, যিনি বিপদের সময় আমাদের পাশে ছিলেন, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে আপনাদের কান্ডারি হিসেবে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এখানে বলা হয়েছে সংস্কার তাড়াতাড়ি করে নির্বাচন দিতে হবে, এটা তো আমরা সকলেই জানি। একটি কথা বলতে চাই, যারা সংস্কার নিয়ে কথা বলছেন, এখানে আরেকজন প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যেই আসবে, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ। উনি তো প্রত্যেকদিন সংস্কার কমিশনে গিয়ে মিটিং করতেছেন, উনি এখন সংস্কারের উপরে দু একটা বইও লিখে ফেলতে পারবেন, এত ওখানে মিটিং হচ্ছে। কিন্তু বন্ধুগণ,
সংস্কারের ব্যাপারে শিক্ষা দেওয়ার কিছু নাই। 31 দফায় যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বিএনপি যদি আগামী দিনে জনগণের স্বচ্ছ ভোটে সরকার গঠন করতে পারে, উনি যা যা 31 দফায় বলেছেন তা 100-তে 100 বিএনপি কার্যকর করবে। বিএনপি জানে ফ্যাসিবাদের চেহারা, বিএনপি জানে একজন ব্যক্তির হাতে সকল ক্ষমতা থাকলে কি হয়। 17 বছর ধরে আপনারা দেখে আসছেন, আপনাদের প্রত্যেকের মাথায় হুলিয়া ছিল, প্রত্যেকের মাথায় মামলা ছিল, আমাদের বহু লোক গুম হয়েছে, বহু লোক খুন হয়েছে, সেগুলো আমরা দেখে আসছি। বন্ধুগণ, আজকে জুলাই মাসের 5 তারিখ, গত বছর আমরা ভুলি নাই। জুলাই অগস্টে আমাদের যে ছাত্র ভাই বোনরা আন্দোলন করেছিল, যে প্রাইভেট ইউনিভার্সিটি ভাই বোনরা প্রাণ দিয়েছিল, রক্ত ঝরেছিল, যে ছোট বাচ্চাদেরকে, সাধারণ জনগণকে হাসিনার অর্ডারের উপর থেকে গুলি করে খুন করা হয়েছিল, তাদের কথা আমরা ভুলি নাই। আজকে তাদেরকেও আমি এই মঞ্চ থেকে স্মরণ করতে চাই। তারা 17 বছরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সংগ্রাম, যে আন্দোলন, সেই আন্দোলনকে একটি চরম রূপ দিয়েছে গত জুলাই অগস্টের গণ অভ্যুত্থান, যেখানে ছাত্র জনতা সকলে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অনাচারের বিরুদ্ধে মাঠে নেমে এসেছিল। এমনকি আমাদের ভাই বোনদের বাবা মারাও, গার্জিয়ানরাও, তারাও মাঠে নেমে এসেছিল। তাদেরকে আমরা ভুলি নাই, তাদেরকে আজকে আমরা স্মরণ করতে চাই এবং সারা জীবন স্মরণ করে যাব। আজকে একটি কথা পরিষ্কার হতে হবে, ভাইরা, গোল টেবিলে বসে এসির মধ্যে পিয়ার নিয়ে আলোচনা করা আর নিজের এলাকায় গিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে জনগণের সমস্যা সমাধান করার মধ্যে অনেক পার্থক্য আছে। যারা পিয়ার করতেছে তাদের জনগণের সাথে কোনো সংযোগ নাই। আজকে নির্বাচনী এলাকায় যা আজকে প্রধান অতিথি আপনাদের আত্মার মানুষ, আপনাদের প্রত্যেকের সুখ দুঃখে উনি পাশে থাকে, উনি জানে আপনাদের সমস্যা কি, আপনাদের কি করতে হবে, আপনাদের উন্নয়নের জন্য কি প্রয়োজন উনি জানে। আজকে যারা পিয়ার নিয়ে চিল্লাচ্ছে তাদের বুঝতে হবে যে প্রত্যেকটি নির্বাচনী এলাকায় তারা এমন জনপ্রতিনিধি চায় যারা তাদের সুখ দুঃখ বুঝবে, তাদের পাশে থাকবে, তাদের বিপদের সময় তাদের পাশে ছিল বিগত দিনে এবং ভবিষ্যতেও থাকবে। সেই নিশ্চয়তা 17 কোটি মানুষ চায়, ভোটাররা চায়। সেই জন্য যারা পিয়ার নিয়ে বলছেন কথা, তাদের বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, তারা শুধু কাল ক্ষেপণ করার জন্য, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা এই কথাগুলো বলছে। আপনারা যদি জনগণের উপরে, বাংলাদেশের জনগণের উপরে আস্থা থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় বাংলাদেশের মানুষের জন্য উপহার হবে ওনারা যদি একটি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশের মাটিতে উপহার দিতে পারে। সেটাই হবে ডক্টর ইউনূসের সবচেয়ে বড় অর্জন। কারণ আজকে ডক্টর ইউনূসকে কেন দায়িত্ব নিতে হয়েছিল, কেন ইমার্জেন্সি সময় তাকে দায়িত্ব নিতে হয়েছিল? ডক্টর ইউনূস নিজেও তো হাসিনার ফ্যাসিবাদের শিকার হয়েছে, তার অত্যাচারের শিকার হয়েছে। তাকে কেন দায়িত্ব নিতে হয়েছিল? তাকে দায়িত্ব নিতে হয়েছিল কারণ এদেশে 17 বছর কোনো গণতন্ত্র ছিল না। গত বছর যারা মৃত্যুবরণ করেছে ভাই বোনরা, আমাদের ইয়াং জেনারেশন, 18 বছরের ছেলে ভাই বোনরা যারা ভোটার হয়েছে, তারা গত 2018 সালে ভোট দিতে পারে নাই। 2014 সালে বিনা ভোটের নির্বাচন আমরা দেখছি, সেখানেও আমাদের ইয়াং জেনারেশন ভোট দিতে পারে নাই। সুতরাং আওয়ামী লীগের এই 17 বছরের
আমাদের সব সংস্কার এমনিতেই আমাদের হতে থাকবে। আমাদের একটি কথা মনে রাখতে হবে, শেখ হাসিনা খুবই পরিকল্পিতভাবে আওয়ামী লীগ প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছিল। প্রত্যেক নির্বাচন কমিশন থেকে শুরু করে, আইনের শাসন থেকে শুরু করে, জুডিশিয়ারি, বিচার বিভাগ সব ধ্বংস করেছে। এগুলো যদি ঠিক করতে হয় তাহলে একটি গণতান্ত্রিক সরকার, জনগণের দ্বারা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দরকার, এবং সেটা এই অন্তর্বর্তীকালীন সরকার বোঝে বলেই লন্ডনে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের 1-to-1 1.5 ঘন্টা বৈঠক হয়েছে। এটাতে আবার অনেকের গা জ্বলে গেছে, অনেকে অনেক কথা বলতেছে, কিন্তু মনে রাখতে হবে সেই দল এদেশে যতবার গণতন্ত্র ব্যাহত হয়েছে, যেই দল এদেশে যতবার মানুষ বিপদে পড়েছে, এই দলই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, দেশের বিপদে দেশের পাশে এসে দাঁড়িয়েছে। সেই দলের যিনি পরিচালনা করছেন তার সাথে ডক্টর ইউনূস বৈঠক করবে, এটাই সবচেয়ে স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক ঘটনা। এরশাদ বিরোধী আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, এই যে আমার মঞ্চে বসে আছে যারা আছেন, প্রত্যেকজন নেতা এরশাদ বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ভূমিকা রেখেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করার জন্য বিএনপি সব সময় অগ্রণী ভূমিকা পালন করেছে। একটি কথা আমি বলে শেষ করতে চাই, গত বছর যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, গণতন্ত্রমুখী যে ঐক্য নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, সে ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে বন্ধুগণ, কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র এখনো চলমান আছে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশের যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। এবং আমি অনুরোধ করব, যারা নির্বাচনের পেছানোর কথা বলছেন তারা দয়া করে মনে রাখবেন, আপনারা ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করবেন না, কারণ যদি আপনারা নির্বাচনের কালক্ষেপণের কথা বলেন তাহলে ইনডাইরেক্টলি ষড়যন্ত্রকারীদেরকে সাহায্য করাই হবে। আজকে এই সমাবেশে আমাদের একটাই প্রত্যয় থাক যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যেই সংস্কারের কথা বলেছেন, যে 31 দফা দিয়েছেন, শহীদ জিয়ার যে 19 দফা, সেই 19 দফার আলোকে সেই 31 দফা নিয়ে আমরা ঘরে ঘরে এগিয়ে যাব, কারণ আমরা বিশ্বাস করি যে শুধু দক্ষিণ কেরানীগঞ্জ না, এই কেরানীগঞ্জের প্রত্যেকটা বাড়িতে ধানের শীষের বাম্পার ফলন হয়েছে। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে আন্দোলন সংগ্রাম এবং বাংলাদেশকে আমরা একসাথে গড়ব, এই ইয়াং জেনারেশনকে আমরা সাথে নিয়ে, এই নতুন প্রজন্মকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব একসাথে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দক্ষিণ কেরানীগঞ্জ জেলা জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। একটু স্লোগান দেখুন বাবু ভাই, স্লোগান স্লোগান ওই ক্যানিং কোনো নেতা আছে? আন্দোলন সংগ্রামের কোনো নেতা আছে? নেতা দাদা বয়সর, দাদা বয়সর
আমাকে দেখছেন বিশাল দেহের একটা লোক এখানে বসে আছেন। আপনারা জানেন এই বিশাল দেহের লোকটা কিন্তু বিশাল মনের অধিকারী। ওই 1990 সালে স্বৈরাচারী শেখ হাসিনা যখন গণতন্ত্র এরশাদ সরকার যখন গণতন্ত্রকে লুকিয়ে রেখেছিল, যারা সোনা রেখা রূপা রেখা দিয়ে পাশ করে ছাত্র দলের যে নেতারা তাদের রক্তে 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 ঢাকা বিশ্ব রাজপথ রঞ্জিত করেছিলেন, যিনি তার জীবনের জৈবনের বেশিরভাগ সময় কারাগারে নির্যাতন শিকার হয়েছিলেন, যিনি তার 250 উপরে মামলা খেয়েছেন। এটা বাংলাদেশের ইতিহাস শুধু নয়, সারা পৃথিবীর ইতিহাসে 250 মামলা খেয়েছেন সেই নেতা বসে আছেন আমাদের রাজপথের সাহসী পুরুষ হাবিবুর খান সোহেল। এখন তিনি বক্তব্য নিয়ে আসছেন। বাবু ভাই, 1 মিনিট। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের বিশেষ বক্তা, আপনারা যার বক্তব্য শোনার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, জনাব হাবিবুর নবী খান সোহেল সাহেব, আমাদের 5টার সময় তিনি বক্তব্য রাখবেন। 5টার নামাজের পর তিনি বক্তব্য রাখবেন। আমরা নামাজের জন্য সাময়িক বিরতি দিচ্ছি। আমরা যার কথা বলছিলাম, যেটা আমার নেত্রী বলো বিশাল দেহের অধিকারী এবং পৃথিবীর ইতিহাসে 250 উপরে তিনি মামলা খেয়েছেন এই স্বৈরাচারী শেখ হাসিনার আমলে। তিনি আর কেউ নয়, যার বক্তব্য শোনার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতাম। সেই নেতা, সেই ছাত্র দলের সোনা নীতির অতীত সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বর্তমান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর খান সোহেল এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। জনাব হাবিবুর খান সোহেল। স্টেজের পিছন থেকে সব সরে যান, ডাইসের পাশ থেকে সব সরে যান প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। স্লোগান বন্ধ করো। আজকের এই জনসভার সংগ্রামী সভানেত্রী, বিগত 15-16 বছর শেখ হাসিনার দুঃশাসনের আমলে এই বুড়িগঙ্গার তীরে কেরানীগঞ্জ এলাকায় একজন নেত্রী সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন। বুড়িগঙ্গার তীর থেকে তৈরি হওয়া যে টর্নেডো হাসিনার দুঃশাসনকে কাঁপিয়ে দিয়েছিল, আপনাদের নেত্রী, সকলের নেত্রী নিপুণ রায় চৌধুরী
সালাম দিচ্ছে আপনাদের আর কি। উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাটি এবং মানুষের নেতা বিএনপি যখনই দুঃসময়ে পড়েছে, যখনই শহীদ জিয়ার তৈরি করা এ দলের উপর নানা রকম ষড়যন্ত্র এসে পড়েছে, তখনই একজন মানুষ যার বাড়ি এই কেরানীগঞ্জে সামনে এসে দাঁড়িয়েছেন, ষড়যন্ত্র মোকাবেলা করেছেন, সেই মানুষটি অন্য কেউ নন, আমাদের পরম শ্রদ্ধেয় জননেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়। ভলিউমটা বাড়াই দেবেন, ভলিউমটা বাড়াই দিবেন। সংগ্রামী বন্ধুরা, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বলে যাকে আমরা চিনি, তিনি অন্য কেউ নন, আপনাদের সন্তান বাবু গয়েশ্বর চন্দ্র রায়। অনেকেই বিএনপির সাথে গাদ্দারি করেছেন। বিএনপি পেলে পুষে মানুষ যাদের করেছেন, তাদের অনেকেই সরকারের সাথে আতাত রেখেছেন। যে মানুষটি আতাত করতে জানে না, সেই মানুষটির নাম বাবু গয়েশ্বর চন্দ্র রায়। আমরা একটু বক্তব্যটা শোনেন। বন্ধুরা, আমার আগে বক্তব্য দিয়ে গেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রখ্যাত জননেতা ওবায়দুর রহমান সাহেবের কন্যা শামা ওবায়েদ, এবং বক্তব্য দিয়েছেন বিএনপির সংগ্রামী তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক
করেছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি বেশ কিছুদিন পর আজিজুল বারী হেলালের বক্তব্য শুনেছি। বেশ ভালো লেগেছে। যে বক্তব্যগুলো আসা উচিত ছিল মোটামুটি সবগুলোই চলে এসেছে তার বক্তব্যের মধ্য দিয়ে। বক্তব্য রেখেছেন কেরানীগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ। সময়ের সংক্ষিপ্ততার কারণে সবার নাম বলতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেকদিন পর এই কেরানীগঞ্জে মিটিং করতে এসেছি। এমনি এসেছি, কিন্তু মিটিং করতে এসেছি অনেকদিন পর। তার কারণ প্রায় 15-16 বছর মিছিল মিটিং করার কোনো পরিবেশ ছিল না। ছিল নাকি? আমি লক্ষ্য করেছি এই কেরানীগঞ্জে সমাবেশ করতে গিয়ে আপনারা রক্তাক্ত হয়েছেন, আপনারা আহত হয়েছেন, আপনারা কারারুদ্ধ হয়েছেন। আমরা যখন একটি মিটিং ডাকতাম, ঠিক তার পাশাপাশি আর একটি মিটিং ডাকা হতো। সেই মিটিং এর নাম হতো শান্তি সমাবেশ। আপনাদের এখানে হতো না? ওনারা আরেকটি পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিগত 15-16 বছরে তারা কবে মিছিল করবে, কবে মিটিং করবে তা নির্ধারণ করত বিএনপি। কিভাবে? আমরা যখন মিটিং দিতাম ঠিক তখনই ওদের মিটিং দিতে হতো, এর বাইরে তাদের কোনো সমাবেশ ছিল না। আমরা মিটিং করতাম, তার পাশেই ওরা করত শান্তি সমাবেশ। আহারে শান্তি! শান্তি সমাবেশে আসতো কারা? মসজিদের ইমাম সাহেবরা না, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা। না রে ভাই, এলাকার সবচেয়ে বড় যে গুন্ডা, এলাকার সবচেয়ে বড় বড় যারা মাস্তান, যাদের কারণে এলাকার মানুষরা শান্তিতে ঘুমোতে পারত না, তারাই হতো শান্তি সমাবেশের নায়ক, বক্তা এবং শ্রোতা। তাদের পাশ, মিটিং এর পাশ দিয়ে যাওয়ার সময় নানা রকম শব্দ কানে আসতো। খুটখাট আওয়াজ। এ আওয়াজ ফুলের আওয়াজ নয়, এ আওয়াজ অস্ত্রের আওয়াজ, অস্ত্রের ঝনঝনানি। আহারে শান্তি! শান্তির মা শেখ হাসিনার আমলে মারা গিয়েছিল, তাকে দাফন করে দিয়েছিলেন, দিয়ে বলেন শান্তি সমাবেশ। ভাই আমার, তাদের কারণে সারা বাংলাদেশে কেউ ঠিক মতো রাজনীতি করতে পারেনি। তারপরেও কেরানীগঞ্জে যেমন প্রত্যাশিত সমাবেশ মিছিল মিটিং করা যায় নাই, কিন্তু তারপরেও আমাদের কেরানীগঞ্জে আসতে হয়েছে। কেন বলেন তো? ওই যে যে জায়গাটি আপনাদের এখানে আছে, মাঝে মধ্যেই আসতে হয়েছে।
ফাইট করতে হয়েছে অন্যায় মামলায়, মিথ্যা মামলায়। আমাদের যারা জেলে পাঠিয়েছেন, আমাদের যারা বারবার কেরানীগঞ্জে পাঠিয়েছেন, আমরা বলতাম এই ঘর কিন্তু ফাঁকা থাকবে না। আমাদের অন্যায়ভাবে জেলে পাঠাচ্ছেন, এই ঘরে কিন্তু একদিন আপনাদেরকেও আসতে হবে। আছে না? আছে না? আছে তো? অনেকেই এখনো আসেনি। অনেকেই এখনো আসেনি। ওই যে একজন নারায়ণগঞ্জের একজন খেলা হবে, খেলা হবে। গুন্না পান্ডা নিয়ে বলে ছোটবেলা থেকেই আমি খেলতে ভালোবাসি, খেলা হবে। কোথায় আপনার খেলা? কোথায় আপনার খেলোয়াড়? আমরা বলেছিলাম আপনি খেলতে চান, ঠিক আছে, আপনার কাছে হয়তো অস্ত্র আছে, আপনার কাছে হয়তো বা বুলেট আছে, কিন্তু শহীদ জিয়ার সৈনিকদের খেলতে গেলে অস্ত্র বা বুলেটের প্রয়োজন হয় না। আপনাদের কাছে চাপাতি আছে, রাইফেল আছে, পিস্তল আছে, আর আমাদের জনগণ আছে। আর ওই একটা গান আছে না, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। জনগণের শক্তির কাছে সন্ত্রাসীর শক্তি আজীবন পরাজিত হয়েছে, আজীবন পালিয়ে গেছে। তারা কই আছে? আর একজন 15-16টি বছর সারা বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন, বাংলাদেশ ব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যাবেন না জেলখানায়? আমাদের নেত্রী অশ্বতীপর, আমাদের নেত্রী 2 কোটি টাকার মিথ্যা মামলা দিলেন, যে টাকার একটি টাকাও তিনি স্পর্শ করেননি। মিথ্যা মামলা দিলেন, জোর জবরদস্তি করে তাকে বারবার আদালতে আনলেন। সেই বক্সিবাজারে আমাদের নেত্রী আইনকে শ্রদ্ধা জানিয়েছিল, ভেবেছিলেন বোধহয় ন্যায় বিচার পাবেন, কিন্তু হাসিনার আমলে ন্যায় বিচার সে তো সোনার হরিণ। ভাই আমার, শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়নের নামে নাকি 400 কোটি টাকা আছে, উনি স্বীকার করেছে। পিয়নের কাছে যদি 400 কোটি টাকা থাকে, তাহলে বসের কাছে কত আছে? জয়ের কাছে কত আছে? রেহানার কাছে কত আছে? টিউলিপের কাছে কত আছে? অথচ মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে শুধু জেলখানায় দিলেন না, এই ঢাকার পুরনো জেলখানা, একটা মানুষ সেখানে থাকে না। সন্ধ্যা হলেই সেখানে এক ভূত্রে পরিবেশ। সেই জেলখানার একটি কক্ষ, যে কক্ষ স্যাঁতসেঁতে, সেই কক্ষের মধ্যে আমাদের নেত্রীকে রেখেছেন। সে কক্ষে সন্ধ্যা হলেই বিড়াল আর ইঁদুর খেলা করে, ঠিক এমনি একটি কক্ষের মধ্যে মাসের পর মাস আমাদের অশ্বতীপর নেত্রীকে আপনি কারারুদ্ধ করে রেখেছেন।
দীর্ঘ কারাজীবনের একটি পর্যায়ে যখন আমার নেত্রী অসুস্থ হয়ে পড়লেন, আপনারা খেয়াল আছে আমরা অনেকেই বিনিদ্র রজনী কাটিয়েছি, কখন কোন দুঃসংবাদ শুনতে হয়। আমরা অবৈধ প্রধানমন্ত্রীর কাছে বলেছিলাম আমাদের নেত্রীর সুচিকিৎসার ব্যবস্থা করে দিন। সুচিকিৎসা পাওয়ার অধিকার তার জন্মগত অধিকার, তার সাংবিধানিক অধিকার। উনি কি বললেন? এই শুনি যায় যায়, এই শুনি মরে মরে। বয়স তো 80-র উপরে, তার উপর আবার অসুস্থ, এত কান্নাকাটি করার কি আছে? এটা কোন সুস্থ মানুষের কথা? এটা কোন সুস্থ মানুষের কথা হতে পারে? শেখ হাসিনা একেবারে সময় যখন আপনাকে কারারুদ্ধ করা হয়, আপনার দলের কোন নেতা কিন্তু আপনার জন্য বিবৃতি দেয় নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র নেত্রী যিনি আপনার মুক্তির জন্য বিবৃতি দিয়েছিলেন। সেই নেত্রীকে আপনি অন্যায়ভাবে গ্রেফতার করলেন, তার চিকিৎসারও ব্যবস্থা করে দিলেন না। আপনি বেগম খালেদা জিয়ার মৃত্যু চেয়েছিলেন, কিন্তু রাখে আল্লাহ 16 কোটি মানুষ ওনার জন্য দোয়া করেছেন। সুতরাং আপনার প্রত্যাশা পূরণ হয় নাই, 16 কোটি মানুষের দোয়া কবুল পেয়েছে ইনশাআল্লাহ। এখন তো 16 কোটি মানুষ একজন মহিলার ফাঁসি চায়। কি ভাই, এদেশের 16 কোটি মানুষ একজন মানুষের বিচার চায়, একজন মানুষের ফাঁসি চায়। সেই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হবে না? হবে। এবং আপনাদের এই কেরানীগঞ্জের জেলখানাতেই উনি থাকবেন, নাকি আগের তাতে দিবেন? হ্যাঁ, যে জায়গায় বেগম খালেদা জিয়াকে রেখেছিলেন সেই জায়গাতেই আপনাকে থাকতে হবে। আমরাও দেখতে চাই মোদি বাবু কতক্ষণ আপনাকে আড়াল করে রাখেন। যদি প্রয়োজন পড়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে আপনাকে বিচারের দাঁড় করাবো। আছেন তো সবাই? আছেন না? আছেন তো? মোদি বাবু তার আঁচল দিয়ে বেশি দিন আপনাকে আড়াল করে রাখতে পারবে না। ভাইরা আমার, কি অন্ধকার সময় গেছে, 15-16টি বছর। আপনাদের সাথে শেয়ার করি একটু, ঠিক আছে? এখন মাঝে মধ্যে আপনাদের রাতের বেলা ঘুমের মধ্যে মনে হয় না এই বুঝি পুলিশ আসলো দরজায়? মনে হয় কিনা? মনে হয় না এই বুঝি পুলিশ আসলো দরজায়? ঘুম থেকে হঠাৎ করে লাফ দিয়ে ওঠেন না?
মনে হয় না এই বুঝি আমার সন্তানদের, আমার স্ত্রীর সামনে থেকে, আমার সন্তানদের সামনে থেকে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। মনে হয় না এই বুঝি আমার বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আমাকে তুলে নিয়ে যাওয়া হবে। মনে হয় না কিছুদিন আগে, এখন যেটি স্বপ্ন, কিছুদিন আগে সেটাই ছিল বাস্তবতা। আমাদের অনেক ভাইকে এইভাবে মা বাবার সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সন্তানরা বাবাকে ছাড়া ঘুমোতে পারে না, সেই সন্তানদের কাছ থেকে কেড়ে নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। সন্তানকে পাওয়া যায় নাই, আমাদের কর্মীকে পাওয়া যায় নাই। কেন পাওয়া যায় নাই? এই জন্য কর্মীর মা বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। কর্মীকে পাওয়া যায় নাই, আমাদের তার ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। এই তো পতনের বোধহয়, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। হাসিনার পালিয়ে যাওয়ার মধ্যে 10-12 দিন আগে আমার বাসায় তল্লাশি চালানো হলো। আমার বাসায় ওখানে 74টি বাসা আছে। 74টি বাসায় প্রতিটি ঘরে ঘরে তল্লাশি চালানো হলো। তারপর আমার দুটো মেয়ে, সেই মেয়েদের সামনে বলা হলো, তোমরা যদি তোমাদের বাবার ঠিকানা না বলো তাহলে আমাদের উপর নির্দেশ আছে যে তোমার বাবাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করে হত্যা করা হবে। ভাইরা আমার, বিশ্বাস করুন, এরপর 3 থেকে 4 দিন চার রাত আমার মেয়েরা রাতে ঘুমোতে পারে নাই। তারা বারবার তার মাকে জিজ্ঞেস করেছে, বাবা, মা, যদি ওরা বাবাকে পায় ওরা কি সত্যি আমার বাবাকে গুলি করে হত্যা করবে? এরকম ঘটনা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বিএনপির প্রতিটি নেতা কর্মীর সাথে করা হয়েছে। আমার এখন অনেকে বলেন 15-16টি বছর বিএনপি কি করেছে, বলে না? বলে না? আমি কদিন আগে গিয়েছিলাম হাতিয়া, নাম শুনেছেন? হাতিয়ার ভিতর একটি জায়গা আছে সুবর্ণচর। সময় আছে আপনাদের হাতে? সময় আছে তো? সুবর্ণচরে আমি গিয়েছিলাম। আমি যেতে যেতে তখন ঠিক বিকাল হয়ে গেছে। আমাকে স্থানীয় বিএনপির সভাপতি বললেন, এই জায়গায় একটু বসেন, এই জায়গায় একটু দাঁড়ান, আমাদের নেতা কর্মীরা আসবে। আমি যে জায়গাটা ঠিক দাঁড়ালাম সে জায়গাটি একটু উঁচু ছিল, আর আমাদের নেতা কর্মীরা নিচ থেকে আসছিল। বিশ্বাস করুন, সেই দৃশ্য দেখবার পর আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি দেখলাম বিভিন্ন স্থান দিয়ে আমাদের নেতা কর্মীরা আসছে, কেউ এগিয়ে বেঁকিয়ে আসছে, কেউ ঘুরে ঘুরে আসছে, কেউ গড়াতে গড়াতে আসছে। ভাইরা আমার, আওয়ামী গুন্ডা পান্ডারা আমাদের সেই নেতা কর্মীর কারো হাত ভেঙে দিয়েছে, কারো পা ভেঙে দিয়েছে। আমাদের এক বোন দেখলাম সে তার হাত এইভাবে দেখাতে দেখাতে আসছে। আমার মনে হচ্ছিল এই জন্য আমি কোন হরর ছবি দেখছি, ঠিক যেভাবে এভিল ডেড অথবা হান্টেড হাউসের মতো হরর ছবিতে, অথবা মাইকেল জ্যাকসনের থ্রিলারের মতো সেই সমস্ত যেভাবে প্রেতাত্মারা কবর থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে আসে। আমার প্রিয় ভাই, আমার প্রিয় বোন, শুধুমাত্র রাজনীতি করার অপরাধে জীবনের সর্বস্ব হারিয়েছে, আর তারা কোনদিন স্বাভাবিক জীবন ফিরে পাবে না, আর কোনদিন তারা তাদের হাত ফিরে পাবে না, কোনদিন তাদের পা ফিরে পাবে না। সেই এক ভয়ঙ্কর
দৃশ্য দেখলাম, চারিদিক থেকে আমাদের কর্মীরা আসছে, কেউ স্বাভাবিক নয়, সবাই পঙ্গু, সবাই স্বাভাবিক জীবন হারিয়েছে। আমার ঠিক সেই সময় মনে হলো, হায় আল্লাহ, এই দৃশ্য দেখবার আগে কেন আমার মৃত্যু হলো না। এখন অনেকে বলেন, 15-16 বছর নাকি আমরা কিছুই করি নাই, এমনি আমরা হাত হারালাম, এমনি আমরা পা হারালাম, এমনি আমরা স্বাভাবিক শরীর হারালাম, এমনি আমাদের পঙ্গুত্বের যন্ত্রণা নিয়ে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। সেদিন আমাদের একটি সভা ছিল বাংলাদেশ চায়না কমিউনিটি সেন্টারে। সেখানে আমরা সারা বাংলাদেশের জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং গুম হওয়া পরিবার সমূহকে ডেকেছিলাম। এই অনুষ্ঠানে এক ভাব গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যখন গুম হওয়া পরিবার এবং শহীদ পরিবাররা এসে তাদের অভিজ্ঞতার কথা বলছে, তাদের কষ্টের কথা বলছে। আমাদের পুরানো ঢাকার একজন কর্মী ছিল পারভেজ, তার এক মেয়ে যার নামটি ঠিক এই মুহূর্তে আমার খেয়াল হচ্ছে না। পারভেজের গুম হওয়ার পর আমি একবার তার বাসায় গিয়েছিলাম। ছোট্ট মামনি তখন অনেক ছোট ছিল। এর মধ্যে বেশ কটি বছর চলে গেছে, সেই ছোট্ট মামনি একটু বড় হয়েছে। সেই মামনি যখন মঞ্চে আসলো এবং বক্তব্য দিতে দাঁড়ালো, তখন সে বলতে লাগলো, আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, সবারই তো বাবা মা আছে, সবারই তো বাবা মাকে তারা জড়িয়ে ধরে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমি আমার ভাই, আমরা কি কোনোদিন আমার বাবাকে ফিরে পাবো না? আমরা কি কোনোদিন আমার বাবাকে জড়িয়ে ধরতে পারবো না? যখন সেই মেয়েটি কথাটি বলছিল, আমাদের মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ ওই অডিটোরিয়ামে এমন কোন মানুষ ছিল না যাদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে নাই। আপনারা সবাই বড় বড় মনীষীর কথা শুনেছেন। বড় বড় মনীষীরা বড় বড় কথা বলে গেছেন, যাদের কথা স্মরণীয় হয়ে আছে। কিন্তু অনেক ছোট ছোট মানুষ আছেন যারা অনেক সময় অনেক বড় বড় কথা বলে যান, যে কথাগুলো হয়তো আমরা অনেকেই স্মরণে রাখি না। আমি ঠিক তেমনি এমন একজন কর্মীর কথা আপনাদের সামনে বলতে চাই, আমি জানি না আপনাদের খেয়াল আছে কিনা। প্রতিষ্ঠা বার্ষিকী ছিল বিএনপির। মুন্সিগঞ্জের সেই ছেলে, অনেক বড় কোন নেতা নয়, অনেক নাম করা কোন নেতা নয়, একজন কর্মী, তার নাম শাওন। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচির আগের দিন সে ফেসবুকে যে পোস্ট দিয়েছিল, আমার জীবনের শোনা সেরা কথাগুলোর মধ্যে সেই পোস্ট একটি সেরা কথা, সেরা উক্তি বলে আমি মনে করি। সেই শাওন বলেছিল,
পোস্টে, কর্মীর চেয়ে বড় কোনো পদ নয়। কর্মীর চেয়ে বড় কোনো পদ নয়। সাক্ষী কর্মীর ঘামে ভেজা রাজপথ। সেই পোস্টে যখন শাওন দিয়েছিল, সে তখনও জানতো না যে রাজপথকে সে সাক্ষী রেখেছে। সেই রাজপথ আর একটি ঘটনার সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। বন্ধুরা আমার, প্রতিষ্ঠা বার্ষিকীর দিন শাওন গিয়েছিল সেই কর্মসূচিতে। পুলিশের ছুড়ে দেওয়া গুলির ঝড় শাওনের বক্ষকে ছিন্ন ভিন্ন করে দিল। শাওন হয়তো জানতো না সেই রাজপথ তার রক্তের সাক্ষী হওয়ার অপেক্ষায় ছিল। এমন কত ঘটনা বলবো, হাতে সময় কম, আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এখন যখন শুনি 15-16টি বছর আমরা কিছুই করি নাই, 16 বছরের মুক্তিযোদ্ধারা কিছু করে নাই, 16 দিনের মুক্তিযোদ্ধারা সবকিছু করেছে, কেমন লাগে শুনে? নতুন একটি দল হয়েছে, নাম হচ্ছে কি নাম? এনসিপি। আপনি কি নাম বললেন? এনসিপি মানে আচ্ছা, ওরা যখন দল গঠন করলো, আমি বলেছিলাম একটি মিটিং এ, আমরা অভিনন্দন জানাই, ছাত্ররা তোমাদের শখ হয়েছে রাজনীতি করার, ভালো কথা, রাজনীতি করো। আমি যখন একটি মিটিং এ বললাম তোমাদের অবদান আমরা কেউ অস্বীকার করি না, যে আন্দোলন আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছিলাম, সেই আন্দোলনে যখন তোমরা যোগ দিলে, সবাই মিলে আন্দোলনে গতি পেল, আরো গতি পেল, যখন অভিভাবকরা এসে মাঠে নামলো, যখন জনগণরা সেই আন্দোলনে এসে যোগ দিল, আন্দোলন সফল হলো। আমরা তোমাদের এই অবদানটুকু অস্বীকার কোনোদিনই করব না। কিন্তু আমি বলেছি, আমিও তো ছাত্র রাজনীতি করেছি, আমি একজন ছাত্র নেতা, বড় ভাই হিসেবে আমি মনে করি যে তোমাদের সরকারে যোগদান করাটা ঠিক হয়নি। যেদিন এ কথাটি বললাম, পরের দিন দেখলাম ফেসবুকে আমার নামে তারা আবল তাবল বলা শুরু করলেন। আমি তো তোমাদের ভালোর জন্যই বলেছিলাম যে এদেশের জনগণের কাছে আগ্রহের জায়গা, বিশ্বাসের জায়গা হচ্ছে এদেশের ছাত্ররা। এদেশের ছাত্ররা বারবার এদেশকে উদ্ধার করেছে বিপদের হাত থেকে। সেই ছাত্ররা কখনোই ক্ষমতালোভী ছিল না, সেই ছাত্ররা কখনোই ক্ষমতার জন্য লালায়িত ছিল না। সেই তোমরা যখন একটি সফল আন্দোলনের পর ক্ষমতায় যখন তোমরা গেলা, যখন সরকারে যোগ দিলা, তখন তো তোমাদের সেই যে অবস্থান, নির্লজ্জ ছাত্ররা সেই জায়গায় তো সেটি আঘাত করলো। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? ভাইরা আমার, এখন যখন দেখি উপদেষ্টার এপিএস এর কাছ থেকে 500 কোটি টাকা পাওয়া যায়, উপদেষ্টার এপিএস এর কাছে 400 কোটি টাকা পাওয়া যায়, তখন জনগণের মধ্যে ভাই প্রশ্ন আসে না, এপিএস কি উপদেষ্টার অনুমতি ছাড়া 400 টাকা কামাইছে? হ্যাঁ,
তাহলে কি সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগবে না? যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে উপদেষ্টা কত টাকার মালিক? এই কথাই আমি বলেছিলাম। ভাইরা আমার, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন ভাইয়ের আগমন, স্বাগতম। বসুন্ধরার পক্ষ থেকে নিপুণ নীতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বসুন্ধরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কেরানীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বসুন্ধরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের আগমন, নিপুণ নীতির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বসুন্ধরার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কেরানীগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। শুভেচ্ছা স্বাগতম। আমাদের মাঝে সালাউদ্দিন ভাইয়ের আগমন, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় অগ্রজ, জাতির এক সময়ের জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সোনালী ফসল জনাব সালাউদ্দিন আহমেদ। ভাই আমার, যে কথাটি বলছিলাম সেই ছাত্রদের আমি বলতে চাই, তোমরা রাজনীতিতে এসেছ, রাজনৈতিক দল গঠন করেছ, ভালো কথা। রাজনীতি করতে চাও, জনগণের মাঝে যাও, জনগণের সুখে দুঃখে জনগণের পাশে থাকো, জনগণের সাথে কথা বলো, সেটাই তো তোমাদের কাজ এখন। কিন্তু তোমাদের তো জনগণের মাঝে দেখি না, তোমাদের দেখি এনজিনি অফিসে, তোমাদের দেখি রোডসের ঠিকাদার অফিসে, তোমাদের দেখি ডিসি অফিসে, তোমাদের দেখি তদবির নিয়ে সচিবালয়ে ঘুরে বেড়াও। তাহলে তোমরা কি রাজনীতি করতে এসেছ নাকি কি? বলতেও তো খারাপ লাগে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সালাউদ্দিন ভাই এসেছেন, দাদা আছেন, আপনাদের নিপুণ দিদি আছেন, বক্তব্য রাখবেন। ভাই আমার, সামনে নির্বাচন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা কিছু কথা আমাদের বলেছেন। আমরা আশা করব উনি সেই কথা রাখবেন। তবে নির্বাচন নিয়ে যদি কোনো টাল বাহানা করা হয়, আবারও বলতে চাই, নির্বাচন নিয়ে যদি আবারও কোনো টাল বাহানা শুরু হয়, আমরা কিন্তু আন্দোলন থেমে রেখেছি, বন্ধ করে দেই নাই। প্রয়োজনে নির্বাচন নিয়ে যদি কোনো ঝামেলা হয়, আবারও গড়সর্দা এবং নিপন্দির নেতৃত্বে কেরানীগঞ্জবাসী রাস্তায় নামবেন না। হাত তুলে দেখান, সালাউদ্দিন ভাইকে দেখিয়ে দিন উনি সংস্কার কমিটির মিটিং এ যাচ্ছেন, কথা বলছেন। প্রয়োজনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারও বিএনপি রাজপথে নামতে বাধ্য হবে। আমরা তাকিয়ে রয়েছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিকে।
দেশের মাটিতে বাস্তবায়ন করবে। তবে আমার বিশ্বাস ইউনূস সাহেব একজন নোবেল বিজয়ী ব্যক্তি, উনি জ্ঞানী ব্যক্তি, উনি গুণী ব্যক্তি, দেশে এবং বিদেশে ওনার অনেক সুনাম আছে। সেগুলো রাখবার জন্য হলেও উনি কথা রাখবেন এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেবেন। এই সুষ্ঠু নির্বাচনের জন্য আপনারা লড়াই করেছেন না, আপনারা রাজপথে রক্ত দিয়েছেন না। জনগণ যাকেই ভোট দিবে আমরা তাকেই স্যালুট জানাবো। জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় জানায় ভালো কথা, আমরা জীবন উৎসর্গ করব দেশের জন্য, জনগণের জন্য। জনগণের রায় মাথায় পেতে নিয়ে আমরা জনগণের জন্য লড়াই করে যাব, জনগণের জন্য আমরা কাজ করে যাব। জনগণ যদি অন্য কাউকে ক্ষমতায় বসায় সে তাকেও স্যালুট দেব এবং আমরা জনগণের পাশে থাকব, জনগণের জন্য কাজ করে যাব। যাবেন না ইনশাল্লাহ। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই বিশাল সমাবেশে এখন বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সমাবেশের প্রধান বক্তা, বারবার কারা নির্যাতিত, দীর্ঘ 9টি বছর যিনি গুমের শিকার হয়েছিলেন, আমাদের কক্সবাজারের কৃতি সন্তান, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বিএনপির অন্যতম মুখপাত্র, যিনি বর্তমান সরকারের সাথে মুখপাত্রের ভূমিকা পালন করছেন, সেই নেতা, সেই কক্সবাজারের কৃতি সন্তান জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন ভাই এখন বক্তব্য রাখবেন। স্লোগান দেয়া শেষ হইলে বলল আজকের এই বৃষ্টির দিনে দাদা জনসভা আয়োজন করতে সাহস করেছেন, সেজন্য আগে ধন্যবাদ জানাই। কেরানীগঞ্জের এই এলাকার আমরা তো ঢাকা হিসাবেই জানি, আজকের এই জনসভার নিশ্চয় সভাপতি আছে, মাননীয় সভাপতি আমার শ্রদ্ধেয় দাদা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আজকে উপস্থিত আছে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জনাব হাবিবুন নবী সোহেল, কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলার, আর কে কে আছে সবাই, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, এই এলাকার সর্বস্তরের ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার আসতে দেরি হয়েছে, কারণ আজকে মুহররমের মিছিলের পিছনে পড়ে আটকা পড়ে গেছিলাম প্রায় 1 ঘন্টা। আমি রওনা হয়েছি সেই উত্তরা থেকে। আমার আজকে কাজ ছিল র্যাব 1 এর হেডকোয়ার্টারে আয়নাগর পরিদর্শনের। আমি যে মামলা দায়ের করেছি সেই মামলার অংশ হিসেবে তদন্তের টিমের সাথে কাজ ছিল, আয়নাগর দেখতে গিয়েছিলাম।
ওখান থেকে শুরু করি। আমরা আজকে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, মনে হচ্ছে বাংলাদেশে আমরা সবাই সুখের দিনে দাঁড়িয়ে আছি, দুঃখের দিনের কথা আমরা ভুলে গিয়েছি। আমরা ভুলে গিয়েছি আয়নাঘরের কথা, আমরা ভুলে গিয়েছি আওয়ামী লীগের নির্যাতন, নিপীড়ন, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের অত্যাচারের কথা। আমরা এখন পরস্পরের বিরুদ্ধে লড়ছি। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভিন্নভাবে বিভক্তি সৃষ্টি করার প্রয়াস চলছে। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস ভুলিয়ে দেওয়ার একটা চর্চা চলছে। এটি আরেকটি ষড়যন্ত্র। আমরা দেখতে পাই বাংলাদেশের জনগণ নির্বাচনের পক্ষে কথা বললে একটি পক্ষ নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকার খায়েশ প্রকাশ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আজকাল কথা বলার স্বাধীনতা এস্টাবলিশড হয়েছে। আমরা বাক ব্যক্তির স্বাধীনতা প্রতিষ্ঠা করেছি। আমরা ফ্রিডম অফ প্রেস এবং রাইট টু স্পিচ আমরা প্রতিষ্ঠা করেছি। সুতরাং সবাই যে যার মতো কথা বলছে, কোন রকমের জবাবদিহিতা নাই। আমরা কি বলতে চাচ্ছি, তাতে দেশের কি ক্ষতি হচ্ছে বা উপকার হচ্ছে, গণতন্ত্রের পক্ষে যাচ্ছে কিনা, সেটা আমরা বাদ বিচার করছি না। আমরা পরস্পরের মধ্যে আপোষে লড়াই শুরু করেছি, এটা কোনোভাবেই ভালো লক্ষণ নয়। আমরা যখন সংস্কারের কথা বলছি, যখন বিচারের কথা বলছি, অনেকেই বলছে আমরা সংস্কার চাই না, আমরা বিচার বিলম্বিত করতে চাই, আমরা শুধু নির্বাচন করছি। এই কথাগুলো কারা বলছে? যারা নির্বাচনে আসলে যাদের জামানত না থাকার কথা তারা বলছে। এই কথাগুলো যারা বলছে তারা আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছে, তারাই এই সমস্ত বয়ান দিচ্ছে। তারা আন্দাজে বয়ান দিচ্ছে, বলছে বাংলাদেশের মানুষ আনুপাতিক নির্বাচন চায়। আনুপাতিক নির্বাচন কি জিনিস আপনারা কেউ জানেন? আপনারা অনুপাত অনুসারে কোনদিন ভোট দিয়েছেন? অনুপাতের নির্বাচন পৃথিবীর বিভিন্ন দেশে, কয়েকটি দেশে আছে, কোথাও পরীক্ষামূলক ভাবে আছে। সেই অনুপাত হলো 100টা দল যদি দাঁড়ায়, 1, 2, 3, 4 করে 100 নম্বর পর্যন্ত দিতে হবে। আপনি কাকে আগে চান, কাকে 2 চান, কাকে 3 চান। মাশাআল্লাহ, আমাদের দেশে এখন রেজিস্ট্রেশন যা হচ্ছে পলিটিক্যাল পার্টির, বোধহয় 100 আমাদের এখানে ছাড়িয়ে যেতে পারে। এখন 50 ছাড়িয়ে গেছে। গণতন্ত্রে বলে কথা। এতগুলো রাজনৈতিক দল সবাই এখন রেজিস্ট্রেশন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। 100 কতটা যেন দরখাস্ত দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, স্বামী সভাপতি, স্ত্রী সেক্রেটারি, ড্রয়িং রুম হলো পার্টির অফিস, তারাও রেজিস্ট্রেশন চায়। আমাদের আপত্তি নাই যদি নির্বাচন কমিশন তাদের নীতিমালা অনুসারে তাদের রেজিস্ট্রেশন দেয়। কিন্তু একটি দল, নতুন দল, ছাত্রদের দল, যাদের আমরা সফলতা কামনা করি, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি, তারা দাবি করছে মৌলিক সংস্কার না হলে, বিচার না হলে তারা নির্বাচন করবে না। তারা বলছে ওই নির্বাচন কমিশন থাকলে নির্বাচন করবে না। তারা বলছে পরিস্থিতি ঠিক না হলে নির্বাচন করবে না। তাই বাবারা, নির্বাচন করার জন্য আমাদের কি কি করতে হবে পরামর্শ দিলেই হয়। শুধু করবা না বললে কি হবে? কিভাবে করবে বললে আমরা না হয় পরামর্শ দেব। প্রথম থেকে তাদের ধারণা হয়েছে 5ই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থানের মালিক তারা। বাবারা, এই আইডিয়া তো শেখ মুজিবের আইডিয়া। শেখ হাসিনা বলতো মুক্তিযুদ্ধের চেতনার পুরোটা
পুরোটাই ওরা হচ্ছে কন্ট্রাক্টর। মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতে 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 আওয়ামী লীগ শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধের মতো করেই তাদেরকে বাংলার মানুষ বাহির করে দিচ্ছে। এই চেতনা বিক্রি করবেন না। বাংলাদেশের সমস্ত মানুষ গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা রক্ত দিয়েছে। শুধু জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা, ছাত্র দল, যুব দলের কর্মীরা 422 জন, ক্ষেত্র মতে 700-র অধিক, বিএনপির যারা রাজনীতি করে তারা শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের তালিকা আমরা এখনো পূর্ণাঙ্গভাবে করতে পারি নাই। 2000-এরও বেশি শহীদ হয়েছে বলে বিভিন্ন পত্র পত্রিকার হিসাব করে আমরা দেখেছি। তাদের প্রকৃত তালিকা এখনো এই সরকার করতে পারে নাই। জাতিসংঘ মানবাধিকার কমিশন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনুসারে তারা বলেছে 1400-র মতো শহীদ হয়েছে। তাদের মধ্যে শতকরা 13% নারী ও শিশু। তাদের মধ্যে যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, তারা শতকরা 66টি বুলেট খেয়েছে, যেগুলো মারণাস্ত্রের বুলেট, যেগুলো সামরিক বাহিনীর অস্ত্রে ব্যবহৃত হয়। তারা বলেছে 2000-এরও বেশি আহত, পঙ্গু হয়েছে, চিরতরে পঙ্গু হয়েছে। আমরা হিসাব জানি না। 5 শতাধিকেরও বেশি মানুষ 2 চোখে অন্ধ হয়েছে, 1 চোখের অন্ধ শত শত, তাদের এখনো হিসাব করতে পারে নাই কেউ। এই যখন অবস্থা, আমরা এখন পরস্পরের বিবাদে লেগে আছি। নির্বাচন করবে করবে না, করবে করবে না, এই বাহাসে আছি। আর কয়েকটি দল সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করেছে, বলছে সংসদের নিম্ন কক্ষেও অনুপাত চাই, উচ্চ কক্ষেও অনুপাত চাই। অনুপাত ছাড়া নাকি বাংলাদেশে নির্বাচন হবে না। যারা এই কথা বলছে তারা একটা চোরের দল। যারা 16 বছর আওয়ামী লীগের সাথে ছিল, আওয়ামী লীগের সমস্ত নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য হাত পাকা দিয়ে বাতাস করেছে। তারা বলছে বাংলাদেশের নির্বাচন নাকি অনুপাত হারে হতে হবে উভয় কক্ষে। জিন্দেগিতে কোন নির্বাচনে তারা কখনো একটি আসন্ন পায় নাই, একটা মেম্বার চেয়ারম্যানও হইতে পারে নাই। শেষ পর্যন্ত একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের অধীনে নির্বাচনে গিয়েছে, সেই নির্বাচন আমরা বর্জন করেছিলাম। সেখানে একটা দন্ত মোবারক শহীদ হয়ে গিয়েছে। আমরা সবাই আমাদের সকলের দাঁত হেফাজত করুক, আমিন। আমরা বলেছি, যারা আপনারা আওয়ামী লীগের সহযোগী ছিলেন, আরো কিছু কিছু দল, 14 দলের নামে যারা সারা বছর সারা যুগ আওয়ামী লীগের সহযোগিতায় ছিল, তাদের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা দীর্ঘায়িত করার জন্য তারা সব সময় তাদের অন্তর্ভুক্ত ছিল, কখনো 14 দলের নামে, কখনো 13 দলের নামে, কখনো বিভিন্ন রকমের দলের নাম, আমি নাম নেব না। তারা এখন সংস্কার কমিশনে এসে বড় বড় কথা বলছে, সারাদিন আলোচনা করে খানা বিনা খায়, সন্ধ্যাবেলা চলে যায়, কিন্তু কোনো সিদ্ধান্ত হয় না। এইভাবে আমি বলেছিলাম যদি সংস্কারের আলোচনা চলতে থাকে, কবে সংস্কার একত্রিত করে সনদ সই হবে সেটা আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরাই সবচেয়ে বড় প্রবক্তা এই সংস্কারের। আমরা 31 দফা প্রণয়ন করেছি। এই সরকার দায়িত্ব নেওয়ার আরো 1-1.5 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান জনসভার মধ্য দিয়ে সেই 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছেন। সেই 31 দফার বাইরে এমন কোন প্রস্তাব নাই, এখন নতুন ভাবে আলাপ হচ্ছে। তবে আমরা এই সংস্কার প্রস্তাবগুলোর একদম বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের কাজে আছি। এক একটি দফার অধীনে বিশাল বিশাল পরিকল্পনা আমরা এখন প্রয়োগ করছি। স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, আদালতের বিষয়, বিভিন্ন দারিদ্র বিমোচনের বিষয় এবং বিভিন্নভাবে সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারের দেশের বিভিন্ন সেক্টরে আমরা সেই পরিকল্পনা প্রণয়নের
কাজে ব্যস্ত আছি। আমরা আমাদের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করব যদি জনগণ আমাদেরকে ম্যান্ডেট দেয়, রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, তাহলে আমরা সর্বক্ষেত্রে সংবিধান সহ সমস্ত ক্ষেত্রে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণ করব। সেই হিসাবে সকল রাষ্ট্র কাঠামো, সাংবিধানিক কাঠামোর সমস্ত গণতান্ত্রিক সংস্কার হবে। আমরা বাংলাদেশের মানুষের সামনে অর্থনৈতিক মুক্তি আনয়নের জন্য সংস্কারের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ উপহার দেব। সেই বাংলাদেশের জন্য আমরা কাজ করছি। আমরা বলেছি সবার আগে বাংলাদেশ। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। আমরা পার্শ্ববর্তী দেশের হুকুম দখলদারিত্ব দেখেছি এই দেশে, আমি নাম নিচ্ছি না, বাংলাদেশের পুরো সীমানা করদ রাজ্যে পরিণত হয়েছিল। আমরা দেখেছি বাংলাদেশের সমস্ত রাষ্ট্রীয় কাঠামোর সমস্ত কার্যক্রম সরকার পরিচালনা করত দিল্লি থেকে, আমরা দেখেছি। সেই দিন যেন আমাদের আর না দেখতে হয়। এইগুলো যদি আমরা বলে নির্বাচনের কথা বললে আমরা নাকি আরেক দেশের চর হয়ে গেলাম, গোয়েন্দা হয়ে গেলাম, কি যেন এজেন্ট হয়ে গেলাম। কারা বলছে? যারা চায় নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না। একজন চুলওয়ালা দাড়িওয়ালা বুদ্ধিজীবী বলছে গণতন্ত্রের মাধ্যমে নাকি বাংলাদেশে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়। তো যদি গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, পৃথিবীতে আর কোন গণতান্ত্রিক ব্যবস্থা আছে কিনা আমাদের তো জানা নাই। দয়া করে যদি বলেন। তাদের একটাই মাত্র উদ্দেশ্য, বিনা ভোটে তারা যেন বর্তমান সংস্কারবাদী সরকারের আয়ু দীর্ঘায়িত করে। কিন্তু বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষ ভোটাধিকারের জন্য জীবন দিয়েছে। বাংলাদেশের অগণিত ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি জনতা ছাত্রগণ অভ্যুত্থানে অংশ নিয়েছে। বাংলাদেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সকল নেতাকর্মীরা এই রাজপথে রক্ত দিয়ে যা প্রতিষ্ঠিত করেছে তা হচ্ছে জনগণের ভোটাধিকার, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা ভোটে বিভিন্ন বাহানায়, সংস্কার বিচারের বাহানা দিয়ে আপনারা অনবরত অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। বিভিন্ন রকমের কথা শুনি সংস্কার হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, মধ্যমেয়াদী সংস্কার, দীর্ঘমেয়াদী সংস্কার হবে। কিন্তু আমরা বলেছি এখনই তাৎক্ষণিক স্বল্পমেয়াদী সংস্কার করে নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সেই সংস্কারগুলো সাধন করে নির্বাচন দিতে হবে অতি শীঘ্র। শুধুমাত্র এই এক বছরের ভিতরে যদি সংস্কার সাধন হয়ে যায় তাহলে বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করছে অথবা যারা এটা কথা বলছে তাদেরকে বলবো, আপনারা জানেন না রাষ্ট্র কিভাবে চলে। পৃথিবীর ইতিহাস বলে প্রতি প্রায় 16 থেকে 20 বছর অন্তর অন্তর সংবিধানে বিভিন্ন রকমের সংশোধনী আসে। এই পর্যন্ত ভারতের সংবিধান 93 কি 95 বার পরিবর্তন হয়েছে। আমেরিকার সংবিধান প্রণয়নের পরে এই পর্যন্ত 27 বারেরও বেশি পরিবর্তন হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে সমাজের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সামাজিক বিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়, সংস্কারের মধ্য দিয়ে যেতে হয়। বাংলাদেশে যত কিছু সাংবিধানিক সংস্কার হয়েছে বিএনপির হাত ধরে এসছে। আমি বলতে পারি আপনাদেরকে, সময় বেশি নেই, যারা চতুর্থ সংশোধনীর কথা বলেন বাকশাল, সেই বাকশালকে বিলুপ্ত করে 1969 সালে 1979 সালে 5ম সংশোধনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম বৈপ্লবিক সংস্কার করেছে সংবিধানে, সেটা বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মধ্য দিয়ে। তিনি জাতীয় পরিচয় দিয়েছেন বাংলাদেশের জাতীয়তাবাদ উপস্থাপনের মধ্য দিয়ে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
দ্বাদশ সংশোধনের মধ্য দিয়ে তিনি এখানে পার্লামেন্টারি টাইপ অফ গভর্নমেন্টের সংসদীয় রাজনীতির পরিবর্তন করেছেন, প্রবর্তন করেছেন। ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে এই দেশে কেয়ারটেকার ব্যবস্থা প্রচলন করেছেন। এইভাবে অবিরাম রাষ্ট্রীয়, সাংবিধানিক, গণতান্ত্রিক এবং উন্নয়নের প্রগতির জন্য যত রকমের সংস্কার সাধন হয়েছে আমাদের বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে হয়েছে। সুতরাং বন্ধুগণ, আহ্বান করব আগামী দিনে যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পেতে যাচ্ছি, বিনির্মাণ করার আমাদের শপথ আছে, শহীদদের রক্তের শপথ আছে, কোন অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আছে, সারা বাংলাদেশের মানুষের প্রত্যাশা আছে। সেই বাংলাদেশে ইনশাআল্লাহ নেতৃত্ব দিবেন জনাব তারেক রহমান, আমাদের সকলের নেতা, বাংলাদেশের নেতা, বাংলাদেশের গণতন্ত্র রক্ষা কবচ, এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পাহারাদার হিসেবে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশকে এমন একটি উন্নত, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। সেই রাষ্ট্র গড়ার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যই আমাদের শক্তি। যে ঐক্য গড়ে উঠেছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য, সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখবো, সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমি আর বেশি বক্তব্য দিব না। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায় সকলে ঐক্যবদ্ধ থাকবো, সমস্ত জাতি ঐক্যবদ্ধ থাকবো, সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবো। কারণ এই ঐক্যই আমাদের শক্তি। আমাদের মধ্যে যেন কোনো বিভক্তি না আসে, গণতান্ত্রিক শক্তির সময়ের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো প্রচেষ্টা যেন সফল না হয়। আমরা সেই ঐক্যকে ধরে রেখে আমরা সবাই গণতান্ত্রিক ভাবে প্রয়োজনে আমরা দ্বিমত পোষণ করবো, বহুমত পোষণ করবো, আমরা সকলে মিলে তারপরে দিন শেষে একটি রাস্তাতে এগিয়ে যাব। সেই রাস্তা হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার রাস্তা। সেই রাস্তা হচ্ছে গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ রাষ্ট্র গঠনের রাস্তা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের তারুণ্যের অহংকার, গণতন্ত্রের রক্ষা কবচ, সামনের বাংলাদেশের নেতৃত্ব জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সম্মানিত সদস্য সালাউদ্দিন আহমদকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা ওদের আগ্রহে বসে আছেন। 1918 সালে দাদা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে 1918 সালে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আমার আজকের সভাপতি রিপন রায় চৌধুরী, আমি যখন সাধারণ সভাপতি হিসেবে নির্বাচিত হই, তখন দাদা বলেছিল একটা কথা, বাবু তোমার আর রিপুনকে এরা ভোট দিয়েছে, এরা তোমাকে বিশ্বাস করে, আজ এই বিশ্বাস রেখে তোমরা দেশটিতে খেলা দিয়ে প্রত্যেকটা আহ্বানে, প্রত্যেকটা সংগ্রামে তোমরা ঝাঁপিয়ে পড়বে এবং যারা তোমাদের ভোট দিয়েছে তাদের কথা তোমরা মনে রাখবে। সেই থেকে নির্দেশে আমাদের গ্রামগঞ্জ থানার দিন আজকে 7টা ইউনিয়ন, আজকে 7টা ইউনিয়ন আমরা সুসংগঠিত। আপনারা জানেন নেত্রীর নির্দেশে আমাদের দেশটিতে খেলা দিয়ে তারেক রহমান যে কয়টা প্রোগ্রামের আহ্বান করেছে, সেই প্রত্যেকটা প্রোগ্রাম আমরা নিপুণ নেতৃত্বে গ্রামগঞ্জে প্রত্যেকটা প্রোগ্রাম আমরা সাকসেস করেছি। তার প্রতিফলন আমরা দেখেছি। আমরা দেখেছি এই আন্দোলন করতে গিয়ে আমাদের এই নেত্রীর রক্ত থেকে রক্ত ঝরেছে, শরীর থেকে রক্ত ঝরেছে, 3-3 সেখানে নির্যাতিত হয়েছে। সেই নেত্রীর নেতৃত্বে আজকে গ্রামগঞ্জ থানা বিএনপি অঙ্গ সংগঠিত, সুসংগঠিত। তিনি আজকে আপনাদের সামনে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন। সাথী বন্ধুগণ, এখন বক্তব্য রাখবেন আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সংগ্রামী সভানেত্রী, তৃণমূল থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, আমাদের নেতা বাবু চন্দ্রের যোগ্য উত্তরসূরি
আছে? ক্যাটাগরি করতে আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। নমস্কার, আদাব। কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত স্লোগান হবে না আজকের এই সমাবেশ, যে সমাবেশ গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং যথা সময়ে সংস্কার, যে সংস্কারের দাবি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রথম এবং সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন ভিশন 2030 মাধ্যমে। যে সংস্কার দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দের মাধ্যমে 27 দফা সংস্কার উপস্থাপন করেছিলেন বাংলাদেশের গণমানুষের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সাথে নিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই। যে সংস্কার সর্বপ্রথম এই 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 স্লোগান দেবে না, খবরদার। যে সংস্কার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, যিনি শুধু এখন জাতীয়তাবাদী দলের নেতা নন, যিনি গণতান্ত্রিক আমি সকল রাজনৈতিক দলের একজন অভিভাবক এবং বাংলাদেশের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সকল রাজনৈতিক দলের সাথে মতামতের ভিত্তিতে 13 জুলাই 2024 গণ অভ্যুত্থানের আগেই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য আমার আপনার অধিকারকে সমুন্নত রাখার জন্য যিনি আমাদেরকে 31 দফা সংস্কার জাতির উদ্দেশ্যে ঘোষণা করেছে ভাইরা, তাই বলবো যথা সময়ে সংস্কার। আর ওই যে জনগণের ভোটের অধিকার, যে অধিকার রক্ষা করার জন্য, যে অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যার ধারক বাহক জাতীয়তাবাদী দল, যার ধারক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাকশালকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যে নেত্রী ফ্যাসিবাদ এরশাদের বিরুদ্ধে লড়াই করেছেন আপসীন ভাবে, যিনি বাকশালকে ভেঙে ফ্যাসিবাদ এরশাদের স্বৈরতন্ত্রকে ভেঙে দিয়ে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, যে নেতা বাংলাদেশের জাতীয়তাবাদের নেতা, যিনি বাংলাদেশের সকল স্বৈরাচার ফ্যাসিবাদ মাফিয়া শেখ হাসিনার রাজত্বকে ভেঙে দিয়ে গুড়িয়ে দিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থানায় যিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন চায়, তার জন্য আজকের এই সমাবেশ। সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, একজন আপসীন সংগ্রামের গণতন্ত্রের নেতা, যিনি বুক চিতিয়ে বলেছেন আমাকে গুলি করো, আমার নেতা কর্মীকে নয়।
আদর্শ, যিনি গণতন্ত্রকে খুঁজতে যে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করতে যে, যাকে ফ্যাসিবাদরা গুম করে দিয়েছে, সেই নেতা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। ভাইরা, আপনার আমার গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লড়াইয়ে যিনি আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই শ্রীলং থেকে যিনি আমাদেরকে ঐক্যবদ্ধ করে রাজপথে সাহসী ভূমিকার জন্য সাহসী নেতৃত্ব দিয়েছেন, সেই নেতা জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে বক্তব্য রেখে গিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত যুগ্ম মহাসচিব, যিনি চলমান গণতান্ত্রিক আন্দোলনে একজন অগ্রনায়ক হিসেবে, নির্ভীক নেতা হিসেবে, যিনি জাতীয়তাবাদের শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন, যার নেতৃত্বে বুলেট তিনি গ্রহণ করেছেন, আপোষ করেন নাই, সেই সংগ্রামী নেতা আমাদের প্রিয় নেতা হাবিবুর নবী খান সোহেল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সংগ্রামী ভাইরা, এখানে আমাদের মাঝে বক্তব্য রেখেছেন যিনি তার ব্যস্ততার কারণে চলে গিয়েছেন, নারী জাগরণের একজন অগ্রনেতা। অনেকে আমরা জনাব বলেছেন, সাহেব বলেছেন, সামাও ভাই, তিনি 10 জন পুরুষকে যে কাজ করতে পারেন একজন নারী হয়ে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ফরিদপুর বিভাগে। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সংগ্রামী সভাপতি, তিল তিল করে ছাত্র দলকে সংগঠিত করেছেন, খুলনা ডিভিশনের এক অগ্র পুরুষ, গণতন্ত্র পুনরুদ্ধারে যিনি এক সাহসী ভূমিকা রেখেছেন, আমাদের সেই প্রিয় নেতা, তথ্য বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতা জনাব আজিজুল বাড়ি হেলাল সহ কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন, আমার ঢাকা জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সবাইকে আমি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমাদের নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন, এই ঝড় বৃষ্টির সময় আমরা কেন এই সমাবেশ অনুষ্ঠান করতে যাচ্ছি? আমরা এই কারণে করতে যাচ্ছি, কারণ ওই ফ্যাসিবাদ, ওই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে আবার নতুন ফাঁদ পেতেছে। সেই ফাঁদ হচ্ছে পিআর সিস্টেমে নির্বাচন, যে নির্বাচনে বিদেশি পরাশক্তি, প্রভাবশালী বৈদেশিক শক্তিরা আমাদের ছোট খাটো পাতি রাজনৈতিক দল, তাদের উপর ভর করে সংসদে ঢুকে যে বাংলাদেশের নিরাপত্তাহীনতায় ভোগাতে চায়। এই বাংলাদেশকে আজীবনের জন্য অন্য রাষ্ট্রের কাছে মাথা নত করতে চায়, যে ষড়যন্ত্র আমাদেরকে রুখতে হবে। ভাইরা, ভারত ঘুমিয়ে নাই, ভারত খুব সজাগ আছে, আরো অনেক রাষ্ট্র সজাগ আছে। আমার প্রিয় ভাইরা, হাবিবুর নবী খান সোহেল ভাই বলেছে 17 বছরে বিএনপি ত্যাগ তিতিক্ষার কথা। আমি ঢাকা জেলা সাধারণ সম্পাদক হয়ে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় শক্তি। বাংলাদেশের জনগণ আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি
কোনো কিছু নাই। তাই তারেক রহমান যে বার্তা দিয়েছেন, জনগণকে সাথে রাখেন, জনগণকে পাশে রাখেন, জনগণের কাছে বিএনপির আদর্শ, উদ্দেশ্য, দেশ নিয়ে ভাবনা, সেটি আপনারা জনগণের কাছে পৌঁছে দেন। আজকে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সকলে স্ব এলাকায় যে জনগণের কাছে যে বলবেন আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে যুবকের জন্য কি করবে, নারীর ক্ষমতায়নের জন্য কি করবে, শিক্ষা ব্যবস্থার জন্য কি করবে, তরুণ প্রজন্মের জন্য কি করবে, কৃষক শ্রমিক জনতার জন্য কি পদক্ষেপ গ্রহণ করবে, যা আমার 31 দফায় দেয়া আছে। ভাইরা, সংগ্রামী ভাইরা, এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে যে আমার একমাত্র সন্তান, আমি কখনো তার দিকে ফিরে তাকাই নাই। শুধু এই কারণেই তাকাই নাই, দলের দায়িত্ব ভার আমার কাছে দিয়েছে, এটা আমার গুরু দায়িত্ব। আমি কখনো আমার শরীরের দিকে তাকাই নাই। যত পথ হেঁটেছি ঢাকা জেলার গলিতে গলিতে, যত সংগ্রাম করেছি, মিছিল মিটিং করেছি, অগ্রভাগের সবাই আমাদেরকে দেখেছে। কেন হেঁটেছি, কেন চলেছি? কারণ আমরা বিশ্বাস করি যত পথ হাঁটবেন জনগণ তত বেশি আপনার সাথে সম্পৃক্ত হবে। ভাইরা, তত বেশি আমাদের শক্তি মজবুত হবে, যে শক্তি মজবুত করে দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, যে শক্তি আরো মজবুত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে শক্তি আরো মজবুত হয়েছে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে। ভাইরা, ষড়যন্ত্র কিন্তু জাতীয়তাবাদের নেতাকে ধ্বংস করার জন্য, তাই আমাদেরকে রুখে দিতে হবে সকল ষড়যন্ত্র, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাই নির্বাচন যত দ্রুত সম্ভব, নির্বাচনের দাবি নয়, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে, এটা আমাদেরকে আদায় করে নিতে হবে। কারণ জনগণের ভাগ্য নিয়ে আর কোন ছিনিমিনি খেলতে দেব না কোন গোষ্ঠীকে আমরা। ভাইরা, আজকের এই সবাই আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে। আমি উপস্থিত সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু একটা স্লোগান দেব, আমার সাথে আপনারা স্লোগান দেবেন। সারা বাংলাদেশে কোন নেত্রী আছে? আন্দোলন সংগ্রামের কোন নেত্রী আছে? গণতন্ত্রের আপসীন সংগ্রামে নেত্রী আছে? ও সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা তারেক রহমান, তারেক রহমান। বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে, দিল্লি নয়, পিন্ডি নয়। সবার আগে বাংলাদেশ, সবার আগে। সবাই একসাথে হাত তুলে বলেন, সবার আগে, সবার আগে। এই বাংলাদেশটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, এই বাংলাদেশটাকে আমাদের ধরে রাখতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। সেই জিয়া পরিবারকে আমাদের শক্তিশালী করতে হবে। ভাইরা, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চির অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। কেরানীগঞ্জের অহংকার আগামী দিনের জনগণের প্রতিনিধিত্ব হয়ে যিনি সংসদে যাবেন ইনশাআল্লাহ, আমাদের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় জিন্দাবাদ। ধন্যবাদ আজকে সভা সভাপতিকে। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য দেশ।
প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশের মানুষ যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে, যিনি অল্প কথায় অনেক কিছু বলে দেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের গ্রামগঞ্জের কর্ণধার, ঢাকা চীনের কর্ণধার, সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের সাথে দলের সাথে রাজপথে তার তত্ত্ব রত্ন বিলে দিতে কুণ্ঠিত হয় নাই, যার উদাহরণ আমরা দেখেছি জোলাই খালে, যার উদাহরণ দেখেছি 1918 সালে 25 ডিসেম্বর তার রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের সুফিটি গান। সেই মহান নেতা আমাদের কাণ্ডারি, প্রথমত আমরা ঘোষণা করতে চাই, দ্বিতীয়ত আমরা ঘোষণা করতে চাই, তৃতীয়ত আমরা ঘোষণা করতে চাই। বসো একটু বসো। আরে স্লোগান দিও না, ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো, স্লোগান বন্ধ করো। আবার বলছি স্লোগান বন্ধ করো। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা কে? স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি প্রায় বলতেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের যত স্লোগান দেশকে নিয়ে, ভোট আমি চাই না। আমি এই মাঠে বলেছিলাম 8 সালে, আমি ভূমিদস্যুদের ভোট চাই না। আমি বলেছিলাম অবৈধ অস্ত্রধারীদের ভোট আমি চাই না, তাদের ভোট আমি বাসও করতে চাই না। আমি আজকে আবার বলে যাচ্ছি, আমাদের ক্ষমতায় যাওয়া চেয়ে বেশি দরকার এই কাজগুলি নিশ্চিত করা, মানুষের ঘুম শান্তি আনা। অপরিকল্পিত বাড়িঘর উঠছে, লাশ নামানোর রাস্তা নাই, ভালো একটা স্কুল কলেজ নাই এই দেশে, সবাই ঢাকায় যায় পড়তে, ঢাকায় ঘর বাড়ি করে যার সামর্থ্য আছে সেখানে এনে রাখে। সুতরাং এই কেরানীগঞ্জে আমাদের প্রাথমিক শিক্ষা পর্যন্ত থেকে আরম্ভ করে শেষ শিক্ষা পর্যন্ত
যেন আস্থা পায় যে এখানে আমার সন্তানকে পড়াইলে সে ভালো রেজাল্ট করবে, সে যেন ভিকারের কাছে না খোঁজে, সে যেন মানারত না খোঁজে, সে যেন আইডিয়াল স্কুল না খোঁজে, সেই কেরানীগঞ্জের মধ্যে যেন সেই স্কুল পায়। এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা কেরানীগঞ্জের মঙ্গল চাই, উন্নতি চাই। সে কারণে আমাদের দীর্ঘ পরিকল্পনা আছে। আমি আজকে সময় অনেক কষ্ট করছেন, যারা আছে তারা অনেক কষ্ট করছে, তাই আমি ভবিষ্যতে আবার যখন মিটিং হবে আমি আপনাদের আমাদের এই অঞ্চলের অর্থাৎ এই যে 60টা না প্রায় আরো বেশি জনসভা নয়, সরাসরি সমাবেশে সাধারণ মানুষের মুখ থেকে যা শুনছি তার উপরে আমি আবার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা আমি সময় মতো আপনাদের সামনে হাজির করব। আমি চাই না ঢাকা জেলার হেডকোয়ার্টার ঢাকা শহরে থাকুক, ঢাকা জেলার ভিতরে আসুক ডিসি অফিস। আমি চাই না এসপি অফিস ঢাকায় থাকবে, এসপি অফিস আসতে হবে ঢাকা জেলার ভিতরে। ঢাকা জেলার যত সরকারি অফিস আছে সব অফিস আসতে হবে ঢাকা জেলার ভূখণ্ডের মধ্যে, এবং ঢাকা জেলা যে একটা স্বতন্ত্র জেলা, এই জেলার একটি হেডকোয়ার্টার, একটা জেলা কেন্দ্র আমাদেরকে গড়ে তুলতে হবে। সেই কারণেই এই 5টি আসনের যে কটি থানা আছে তার সাথে আমাদের সংযোগ যোগাযোগ ওই যেখানে জেলার পরিকল্পনা হবে সেই সাথে এখনই মাস্টার প্ল্যান করতে হবে। 10 বছর 20 বছর লাগতে পারে, লাগুক, কিন্তু শুরুটা আমাদের করতে হবে। আমাদের কেরানীগঞ্জের উপরে ঢাকা শহরের 70%। আমরা এখনো বাঙাল, আর বাইরে থেকে যারা ঢাকায় বাড়ি করছে তারা হলো ঢাকায়। এই কেরানীগঞ্জ থানাটা এই গুলশান, বনানী, ধানমন্ডি যত আছে এগুলি কিন্তু কেরানীগঞ্জ থানার অংশ। ঢাকার প্রথম থানা হলো কোতোয়ালি থানা, তারপরে রমনা থানা, সূত্রপুর থানা, আর বাকি এদিকটা যা হচ্ছে মোহাম্মদপুর থেকে আরম্ভ করে মিরপুর দিয়া আপনার তেজগাঁ, উত্তরা, যখন একেবারে ইয়েতে যান, টঙ্গিতে যান, সিএস রেকর্ড কেরানীগঞ্জ। কিন্তু আমাদের কেরানীগঞ্জের মানুষকে কেরানীগঞ্জই বলে, এখনো আমাদের সেই মর্যাদাটা দেয় না। সেই কারণেই আমরা অন্যখানে গিয়ে আর মর্যাদাবান হতে চাই না, আমার এলাকায় আমরা রাজা হতে চাই, আমার এলাকা নিয়ে আমরা গর্ববোধ করতে চাই, ঠিক না? সেজন্য আমাদের নির্বাচন দরকার। একটা নির্বাচিত সরকারের পক্ষেই একটা পরিকল্পনা করতে পারে, সেটা 1 মেয়াদও হবে না, 2 মেয়াদ 3 মেয়াদও লাগতে পারে, কিন্তু শুরুটা করতে হবে। আজকে এই যে প্রকল্প প্রণয়ন এখনো কেরানীগঞ্জের কাজ করে গোপালগঞ্জের কন্ট্রাক্টর। আমি কত ভদ্রলোক, কিচ্ছু বলি না, কিছু বলছি, কিচ্ছু বলি না। তাইলে গোপালগঞ্জের লোক যদি কেরানীগঞ্জে কাজ করে, বলে গোপালগঞ্জের লোক নাই, গোপালগঞ্জের অনুসারী নাই, শেখ হাসিনার অনুসারী নাই, তার চাকরি গেছে, যায় নাই। এখন আমি একটু সাহস পেয়ে এই জন্য কথা বলতে, সালাউদ্দিন আমাদের কথায় শিক্ষা আর স্বাস্থ্য দুইটা দখল করছে জামাত, ওখানে আর কারো কোনো ঠাই নাই, কোনো ঠাই নাই। মাঝে মাঝে অনেকে বলে যে কি করে ভারতের দালাল, যারা ভারতের দালালি করে তারাই কামক ভারতের দালাল। এই যে যারা নির্বাচন চাই না, সংস্কার করে এটা সেটা না, এগুলি তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোক, তাদের দলের মধ্যে সদস্য বানিয়েছে গোপনে
পরাগ মন্ডলকে যে হরণ করলো সে নাকি অনেক জামাতের নেতা। পরাগ মন্ডলে যে হরণ করলো আপনারা জানেন সবাই কার নাম? যে থানার মধ্যে ওসির নাম লেখা লাখ টাকা দেওয়া চেয়ার টেবিল দিচ্ছে, যে বিপুর সাথে এক টেবিলে না খেলে বিপুর ঘুমিত না, সে এখন শুনি জামাতের নেতা। জামাত কি জিনিস সেখানে আপনারা চিনে নেন, বুঝছেন? আর জামাত ইসলাম, নুরুল ইসলাম আর মনে হয় কারণ জামাত ইসলাম একবারে জামাই আশেপাশের মহিলারা বলে তোমার জামাই তো 3 দিন ধরে আসে, তো আজান পড়ে মসজিদে দেখতে দেখি না নামাজ পড়তে। কি যে করো, আমি তো জামাইয়ের নাম হইতো মসজিদ, জামাইয়ের নাম হইতো মসজিদ, তার মসজিদে তো লাগবে কেন? যেহেতু জামাত ইসলাম তাদের মুসলমানের সকল কিছুর মালিক, তাই না? তার জন্য আর কিছু করতে লাগবো না। ব্যস্তের টিকিট বেচতেছে, ট্রান্সপোর্টে নেন, একটা সরাসরি ব্যস্ত যাবেন না, নিয়ে যেতে যাবো কিনা এটা কিন্তু তারা জানে না, এটা তারা জানে না। সেজন্য আজকে এতদিন সন্দেহ ছিল, এখন কোনো সন্দেহ নাই। সবার দিনে যখন বিএনপির পিছনে লাগছে, ওরা কনফার্ম যে আগামী দিন বিএনপি বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করবে। এই কারণে ওরা নির্বাচন নয়, নাকি স্বাধীন মুবারক নাই, নাকি কপি হাউসে আড্ডা মারা, নাকি বিয়ে সাদের দরকার নেই, এমনি তো চলন যায় না। নির্বাচন করতে হবে। নির্বাচন আটকানোর শক্তি কারো হাতে নাই যদি আমরা নামি। যারা বলে 16